সুন্দরী চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করো না সুন্দরী গো, রাখলে তোমায় আরোই ভালো। ও সুন্দরী। পঞ্চধিক পুরুষালী উচ্চ কণ্ঠে থমকে দাঁড়ালো মেয়েটি বিবশ কদম। বুক কপল সবেগে, কম্পিত চোখে ঘাড় ফিরিয়ে চাইল। রাস্তার পাশ ঘেঁষে একটি কড়া লাল জিপ আর 8খানা বাইক দাঁড়ানো। প্রতিটি গাড়ির দখলদারিতে এক একজন তাগড়া সবল যুবক, প্রত্যেকের চকচকে জলজলে দৃষ্টি এদিকেই। মেয়েটি তত্র গুটিয়ে এলো। এতগুলো ছেলের এমন চাউনিতে অস্বস্তিতে কাঠ হলো দেহ। হাত দিয়ে মুছে নিল ঘাম। ফের হাঁটা দিতেই সাফিন লাফ দিয়ে এসে সামনে দাঁড়ায়। হঠাৎ ছ্যাদ করে উঠল মেয়েটির শীর্ণ বুক। পিছিয়ে গেল এক পা, ভীত চোখে চাইল কালো গাত্রের ছেলেটির দিকে। বেশ কদিন ধরেই সাফিরের হয়রানির শিকার সে। সাফিন পাখির মতো দুদিকে দুহাত মেলে দিল, নীরবে প্রদান করলো বাধা। মস্তক ঝুলিয়ে শোধালো, কোথায় যাচ্ছ সুন্দরী এই অধমকে রেখে? মেয়েটির কম্পিত স্বর, ছাড়ুন প্লিজ। সে কি, এখনো ঠিকঠাক কিছু ধরলামই না আর ছাড়তে বলছো? পাশ থেকেই হু হা করে হাসির রোল পড়ল অমনি। মজার কিন্তু সোনার আহ্লাদে লুটিয়ে পড়ল এক একজন। মেয়েটি মাথা নোয়ালো লজ্জায়। সাফিন হাসে, মেয়েকে বিনম্র কণ্ঠে বলে, ফোন নাম্বারটা দেওয়া যাবে বেবিস? শুধু রাতে একা একা লাগলে কল করব, আর কিচ্ছু না। দলবল থেকে একজন চিল্লিয়ে বলে, সাথে বোন থাকলে তারটাও নেয়, আমাদের তো একটা অধিকার আছে তাই না? সশব্দে হাসল সকলে। সমস্বরে জানালো, হ্যাঁ হ্যাঁ ঠিক। মেয়েটি কালো মুখ আর শঙ্কিত লোচনে চারপাশে চাইল। ছোট ছোট চায়ের দোকান, সবজির ভ্যান, কত লোকজন আশেপাশে। সবাই মিলে একবার প্রতিবাদ করতে পারে না? আর কদিন চলবে এদের এই অসভ্যতামি? কিন্তু না, প্রত্যেকেই ব্যস্ত, যেন এদিকে আদৌ ফিরে দেখার মতো কিছু ঘটছে না। হতাশ মেয়েটির সুপ্ত হৃদয় দীর্ঘশ্বাস বইল। সাফিনের সাথে তর্কে না যাওয়ার বার্তা চলল স্নায়ুতে। চোখ নামিয়ে পাশ কাটাতে চাইল চুপচাপ। বিধি মাম বাদ সাধল সাফিন। পথ আগলালো আবারও। ভ্রু গুটিয়ে বলল, এভাবে অবজ্ঞা করে যেও না সুন্দরী, দিল মে চোট লাগতা হ্যায়। মেয়েটি নিরুত্তর ভাবে এপাশ ওপাশ হেঁটে যেতে নেয়। সাফিন অমনি গলায় ঝোলানো ওড়নার এক মাথা টেনে ধরল। চমকে দাঁড়িয়ে গেল মেয়েটি। সাফিন বলল, এত ভাব দেখাচ্ছ কেন? ফোন নাম্বার না দিলে তো আর যেতেই দেব না। এতক্ষণে শান্ত রূপী মেয়েটি ওড়নায় হাত পড়ায় নিমিষেই জ্বলে উঠল কেমন। ফিরে চেয়ে শক্ত গলায় বলল, ওড়না ছাড়ুন। সাফিন শুনল, তবে মানল না। উঠে এক ঝটকায় সম্পূর্ণ ওড়নাখানা লুফে আনলো মুঠোয়। মেয়েটি ভরকে ওঠে, স্তব্ধ হয়। শূন্য বুকের দিকে চোখ বুলিয়ে লজ্জায় মিশে যায় ভূপৃষ্ঠে। পরপর কোটর ভর্তি অগ্নি নিয়ে বলে, অসভ্য ইতর, জানোয়ার কথাকার। রাস্তাঘাটে মেয়েদের ওড়না ধরে টানতে লজ্জা করে না? এত ওড়না ধরার শখ যখন, বাড়ি গিয়ে নিজের বোনটার ধর না। সাফিনের উজ্জ্বল মুখবিভর নিভে গেল। মাঝ রাস্তায় অপমানে থমথমে হয়ে এলো চেহারা। চাইল নিজের দলবলের দিকে, হাঁ করে তাকিয়ে এক একটা। হাসি মুছেছে ওদের, তবদা খেয়েছে স্পষ্ট। সাফিন নাক ফুলিয়ে দাঁত খিচে শোধালো, কি বললে তুমি? মেয়েটির রুষ্ট কণ্ঠ, যা বলেছি শুনিস না? ওড়না দে আমার। সাফিনের ভ্রুদয় কপালে ওঠে। তাকে তুই তুকারি? ফের চাইল বন্ধুদের দিকে, অভিযোগ করল, দেখলি বিট্টু, তুই থাকতে তোর সামনে এই মেয়ে আমাকে কিসব আজে বাজে গালাগালি দিল, তুই তুকারি করলো, কিচ্ছু বলবি না? ওপাশ থেকে উত্তর এলো না। জিপের ফ্রন্ট কাছে শুয়ে থাকা ছেলেটা তখনও নির্বিকার। মাথার নিচে আড়াআড়ি হাত, ঠোঁটের ভাঁজে উষ্ণ সিগারেট, নাক মুখ দিয়ে ছুটছে বেসামাল ধোয়া। মিরাজ হাঁটু ধরে নাড়া দিল, ডাকলো। আকাশ থেকে চোখ এনে চাইল তীব্র। এই বিট্টু। ভ্রুর সন্ধিস্থলে ভাসল প্রগাঢ় ভাঁজ। কান থেকে হেডফোনের এক মাথা সরিয়ে মোটা গলায় শোধালো, কি? মিরাজ চোখ দিয়ে ইশারা করলো সামনে। ঘাড় ঈষৎ বেগে এলো তীব্র। সংকীর্ণ আদরের একটি মেয়ে আর সাফিন। মস্তিষ্ক দুজনকে
দেখে বুঝে ফেলল যা বোঝার। শোয়া থেকে উঠে বসল, গাড় বাঁকানো দুদিকে, মটমট করে শব্দ তুলল নাজুক হাড়। লাফ দিয়ে জিপের ওপর থেকে নামলো তীব্র। মাথা ভর্তি বাদামি চুল, কিঞ্চিত দোলখেল হাওয়ায়। পোড়া ঠোঁট থেকে সিগারেট এনে জুতোয় পিষ্ট তীব্র। সানগ্লাস খুলে পকেটে ভরতে উন্মুখ হলো দুটো গভীর ঘোলাটে অক্ষি। রবির তীক্ষ্ণ রোশনিতে জড়িয়ে উঠল তা। দেখালো ঠিক হীরক চূর্ণের পাথর সম। তীব্রকে উঠতে দেখে মেয়েটি ঘাবড়ে যায়, আশেপাশে চায় একটু সহযোগিতার আশাতে। তীব্র এসে দাঁড়ালো, চোখে মুখে বিরক্তি। সিগারেটের কড়া গন্ধে শ্বাস আটকে এলো মেয়েটি। তীব্র শাফিনের দিক চাইতেই সে আপনা আপনি উদ্বেগ নিয়ে বলল, এই মেয়ে আমাকে জানোয়ার বলেছে, তুই বলে সম্বোধন করেছে, আরো অনেক গালাগালি দিয়েছে দোস্ত, একটা বিহিত কর। তীব্র সরু চোখ দিয়ে মেয়েটির উপর বর্তায়। চুইংগাম চিবোতে চিবোতে এক ঝলক দেখে নেয় ওর আপাদমস্তক। স্থূল কণ্ঠে শোধায়, গালি দিয়েছিস? মেয়েটি ভ্যাবাচেকা খেল। একটা ছেলে সরাসরি একটা মেয়েকে তুই বলায় তাজ্জব হলো। চটে আসে মেজাজ। তেতে নির্ভীক চিত্তে থেমে থেমে বলে, হ্যাঁ দিয়েছি। তীব্র ভ্রু উঁচু করল। মেয়েটি সদ্দেগে বলল, উনি কেন আমার উড়না ধরবেন? ওনার জন্য আমি শান্তিতে কলেজে যেতে পারি না। আচ্ছা, আপনাদের লজ্জা করে না এভাবে রাস্তায় বসে মেয়েদের বিরক্ত করেন? শিক্ষা পাননি পরিবার থেকে? মেয়েটির কথায় আক্রোশ, অথচ স্বর নরম কাপা। তীব্র ঘোলা চোখ বুঝে নিল, বক্ষ গহ্বর ওঠানামা করল অতুষ্ণ শ্বাসে। তার নীরের চিবুক দেখে ঢোক গিলল মেয়েটি। বসে থাকা ওর সাঙ্গপাঙ্গরা তটস্থ হয়ে দাঁড়িয়ে একজন অন্যজনের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করল, খেয়েছে রে বিট্টুর সাথে বেয়াদবি, এই মেয়ের কি হবে? এতগুলো ছেলের মধ্যে নিজের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত মেয়েটি। এই গ্যাং এলাকার কুখ্যাত, কে না চেনে। তীব্রর চোখ তখনও বন্ধ। চুলে আঙুল চালাতে চালাতেই ঝট করে চাইল। দৃষ্টিতে কি যেন মিশে। মেয়েটি ভীত হয় আশঙ্কায়। ভেতরকার প্রার্থনার মধ্যেই তীব্রর বরফ কণ্ঠ শোনা গেল, বাড়ি যা। প্রত্যাশিত চোখ মুখ নিভে গেল শাফিনে। মেয়েটি বিস্ময়াবহ। যেই কথা শোনালো তাতে তীব্রর এই উত্তর আশা করেনি। বিভ্রান্ত স্বরে শুধালো, জজি? তীব্র খ্যাক করে উঠল। কান খাটো, যেতে বলেছি। ধমকে কেঁপে ওঠে মেয়েটি। চোখ মুছে কোমল হাতে। শাফিনের হাতে তখনও ওড়না ওর। মেয়েটি সেদিকে দেখে একবার তীব্রর দিকে চাইল। তীব্র হুকুম ছুড়ল, পড়না ছাড়। বিনা বাক্যে ছেড়ে দিল শাফিন। তীব্র ওড়না নিয়ে মেয়েটির মুঠোয় ধরিয়ে দেয়, চোখ দিয়ে বোঝায় যেতে। মেয়েটির চাউনিতে বিস্ময় তখনও। কথা না বাড়িয়ে নিশ্চুপ হেঁটে গেল। একবার পেছন ফিরে দেখল দীর্ঘদেহী বকাটে নামক প্রহেলিকার রূপী তীব্রকে। শাফিন এগিয়ে এলো কাছে। এক পলক বাকিদের দেখে অভিমানী গলায় বলল, এই মেয়ে আমাকে গালি দিল আর তুই টুকারি করলো, তুই কিছু না বলে ছেড়ে দিলি? তীব্র চাহনি তাখলো ওর চেহারায়। ঠান্ডা দুটো চোখ, কণ্ঠে শীতলতা। আগেও বলেছি মেয়েলি ব্যাপারে আমাকে জড়াবি না। ডিস্টার্ব করছিলি, ভালো কথা। ওড়না ধরলি কেন? শাফিন মুখ কালো করে বলল। উত্তেজিত হয়ে পড়েছিলাম। তীব্র আরেকটু ঘনিষ্ঠ হয় ওর। কাঁধে এক হাত রেখে চাপা অথচ কড়া কণ্ঠে পড়ে, রাস্তা না হলে থাপড়ে তোর দাঁত ফেলতাম এখন। আমি কি কর? তীব্রর বাকিটুকু শোনার আগ্রহ হলো না। তার নিস্পৃহতা দেখে শাফিন থেমে গেল মাঝপথে। ও এসে আবার ডিঙিয়ে উঠল জিভের ওপর। আর ভাজে এক পায়ের ওপর অন্য পা তুলল। অঞ্জলি পুটে জ্বলে উঠল ম্যাচের কাঠি। নিপুণ ভঙ্গিতে ধরালো সিগারেটের মাথা। নিজের মতো আওড়ালো, দুনিয়ার সব থেকে দুর্বল জিনিস হচ্ছে নারী। অল্পতে কাঁদবে, ভয় পাবে। এদের বিরক্ত করে ভয় দেখিয়ে মজা নেই। তীব্র রেজা তালুকদার হলো টর্নেডো। এই ঝড় সামলানো এদের সাধ্যের বাইরে। তাই তোদের যা ইচ্ছে কর, জাহান্নামে যা, মানা করেছি। কিন্তু এইসব লেম বিষয়ে আমাকে টানলে খুব খারাপ হবে। শাফিন মাথা চুলকাতে চুলকাতে শুকনো মুখে সে আগের জায়গায় বসল। তীব্রকে বিচারের আশায় ডেকে হতাশ সে ফেলল ব্যর্থ ব্যর্থ শ্বাস।
রাস্তার ওপারের টং দোকান হতেই দৃষ্টিগুলো ফেরত আসে। এতক্ষণে নাটকের প্রত্যক্ষ নীরব দর্শক ওনারা, সবাই নিশ্চুপ, নিরুৎসাহিত। কথাবার্তা স্পষ্ট কানে না গেলেও দৃশ্য দেখেছেন পরিষ্কার। কিন্তু বেঞ্চে বসা খুরশিদুল হাওলাদার ফোঁস করে উঠলেন, উষ্ণ কণ্ঠে বললেন, কত বড় বিয়াদ্দফ! ও রাস্তার মধ্যে একটা মেয়েকে এইভাবে হেনস্থ করলো, কেউ কিছু বললও না। আবার তো ইচ্ছে করছে ঠাস করে গিয়ে একটা চর বসিয়ে দিয়ে আসি। দোকানে বসা লোকজন ফিরে চাইল ওনার দিকে। দোকানি সবুজ কচি পানে জর্দা ঢালতে ঢালতে শুধালেন। এলাকায় নতুন? উনি বললেন, জি, 3 দিন হলো এলাম। মুখোমুখি লোকটা সবেগে বললেন, এই জন্যই তো বলি, পুরনো হলে আর এসব বলতে নাই ভাই, ব্যাপার না, কটা দিন থাকুন এ পাড়ায়, সব বুঝে যাবেন। খোরশেদুলের গলায় কৌতূহল। কেন বলুন তো? দোকানি জবাব দিলেন, কেন আর কি, নিজেই বুঝবেন। ওই ছেলেগুলোকে কারো কিছু বলা তো দূর, চোখ তুলে দেখার সাহস নেই। খোরশেদুল প্রকাণ্ড জিজ্ঞাসু চোখে মুখে চাইলেন। তিনি নিজেই বললেন, ওই যে 7-8 জন দেখেছেন, এরা হলো একটা গ্যাং, বিট্টু মাস্তানের গ্যাং। শুধু এরা নয়, আরও আছে দলে। দিনের বেশিরভাগ এই রাস্তায় এখানে বসে, মেয়েদের বিরক্ত করে। প্রতি মাসে এলাকার সব দোকান থেকে চাঁদা তোলে। দিলে ভালো, না দিলে আন্দাজ করুন কত দোকানপাট যে ভেঙেছে। কতজনকে দেখলাম হাসপাতালে যেতে। তবে আমাকে চাঁদা দিতে হয় না, ওরা আমার দোকানের নিয়মিত কাস্টমার। খোরশেদুল আওড়ালেন, বিট্টু মাস্তান? জি, জিপে বসা ছেলেটাই বিট্টু, পালের গোদা। এক ডাকে সবাই বিট্টু নামে চেনে। ওর ভয়ে এলাকার না, শুধু চারপাশের সব এলাকা কাঁপে। এসেছেন তো শখে, আস্তে ধীরে বুঝে যাবেন। খোরশেদুল অবিশ্বাস্য কণ্ঠে বললেন, কি যে বলছেন আপনারা, আমি তো কিছুই বুঝতে পারছি না। বর্তমানে এরকম হয়, একটা গ্যাং দিনের বেলায় এসব মারপিট করে, গুন্ডামি করে, আর কেউ কিছু বলে না? অন্যজন জানালেন, কি বলবে ভাই, কার এত সাহস? যে ধরুন আপনার মতো ওদেরকে বালু করে না চিনে কিছু বলতে যায়, চোখ মুখ ফাটিয়ে গড়ে ফেরে। প্রাণের মায়া তো সবারই আছে, বলুন। তিনি হতবাক হয়ে বললেন, সাধারণ মানুষ কিছু বলে না বুঝলাম, কিন্তু দেশে কি আইন কানুন নেই? আপনারা কি পুলিশে কমপ্লেন দিচ্ছেন না কেন? উপস্থিত 4 জন হেসে উঠলেন, অথচ আশ্চর্য হলেন খোরশেদুল। এমন গুরুতর কথাটায় হাসির কি হলো? দোকানি শুধালেন, আপনি জানেন বিট্টুকে? খোরশেদুলের চোখে মুখে আগ্রহ। দোকানি বললেন, ও হলো স্বরাষ্ট্রমন্ত্রী জামশেদ তালুকদারের ছেলে। ওর নামে পুলিশ কমপ্লেন্ট দেবে কার সাধ্য বলুন তো? আর দিলেও বিট্টু তো জেলে টিকবেই না, বরং যে ওকে জেলে ভরার সাহস করবে সে শেষ। বাকরুদ্ধ খোরশেদুল। বিহব্বল চোখ দুটো ঘুরে এলো ওপারের ছেলে সভা হতে। নির্জীব দৃষ্টি পড়ে রইল ফর্সা স্বাস্থ্যবান অগোছালো ষাট পড়ুয়া বিলাই চোখের তীব্রর ওপর। একজন শুধালেন, বাড়িতে মেয়ে আছে ভাই। বিলম্বে জবাব এলো, জি। সাবধানে থাকতে বলবেন, ওদের খপ্পরে পড়লে কি হয়, এটা তো ডেমো দেখলেন। আমরা ভাই পুরাতন, এসব জানি। খোরশেদুল খেমে গেছেন। সুতির পাঞ্জাবি লেপটে গিয়েছে পিঠে। গতিতে দুশ্চিন্তায় হাবুডুবু খেলেন। ঘরে দুটো শেয়ানা মেয়ে, স্কুল কলেজে যাতায়াত অহর্নিশ। এরকম পরিস্থিতি হলে কিভাবে কি করবেন বুঝতে বাকি নেই। এ এলাকায় আসা জীবনের মস্ত বড় ভুল। দোকানি শুধানে, চায়ে কয় চামচ চিনি দেব ভাই? সম্বিত ফিরল ওনার। ফ্যাসফ্যাসে জবাব দিলেন, না, খাবো না, আসি আজ। বাজারের ভারী ব্যাগটা হাতে তুলে টিনের ছাউনি থেকে বেরিয়ে এলেন খোরশেদুল। গন্তব্যে হাঁটা ধরেন টালমাটাল কদমে। বাকিরা বলাবলি করল, গল্প শুনেই গাবড়ে গেছে, দেখলে না জানি ঘন্টা অজ্ঞান হয়ে থাকতো। কড়াইয়ে মুরগির মাংসের মধ্যে দুধ ঢালেন সালমা বেগম। রোস্টের গ্রান তখন ছোটাছুটি করছে বাড়িময়। সেকেন্ডেই জলে মিশে দুধ ফুটতে শুরু করলেও তুলতুলে চিকেনগুলো ঢেকে যায় আড়ালে। সেই রান্নার দিকে সূক্ষ্ম ভাবে চেয়ে আছে একজোড়া সুশ্রী মনোযোগী চোখ। মস্তিষ্কের সবটুকু প্রণিধান খাটিয়ে দেখছে সে। সালমা বেগম ঢেকে দিলেন তরকারি, ফিরে চাইলেন এদিক, ভ্রু গুটিয়ে শোধালেন, গরমের মধ্যে দাঁড়িয়ে আছিস কেন? ঘরে যা। রিনঝিনে কণ্ঠের নম্র আবদার এলো। বাকিটুকু আমি করব মনি।
মৃদু হাসলেন সালমা। তুষ্ট চোখে দেখলেন সম্মুখের মেয়েটিকে। কাটা কম্পাস দিয়ে অঙ্কিত নিখুঁত গোলাকার মুখটা যখনই দেখেন, ভেতরটা লুটিয়ে আসে হিমে। পুষ্পিতা, নামের মতন স্নিগ্ধ হুবহু, টুকটুকে সজীব গোলাপের ন্যায় ললিত শুভ্র একখানা আদল। সকাল থেকে অনেক করেছিস, আর কিছু লাগবে না, একটু বিশ্রাম নে যা। বিশ্রাম লাগবে না আমার, আমি সালাদ কেটে দিই। সালমা হার মেনে বললেন, আচ্ছা দে। সেকেন্ডেই বটি নিয়ে বসে গেল পুষ্পিতা। শসা, লেবু আর গাজর কাটায় ব্যস্ত হলো পেল্লব হস্তযুগল। সালমা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। পুষ্পিতার মনোনিবেশ তখন বটির ধারে। নিপুর হাতের কাজে খুঁত পাওয়া মুশকিল। ভদ্রমহিলার ঠোঁটে হাসি লেগে রয়। একটা সময় লম্বা ভারী নিঃশ্বাসে বক্ষপট ওঠানামা করে। পুষ্পিতার প্রতি অরিক মায়া ছড়িয়ে আসে কোটরে। এত সুন্দরী গুণী মেয়ে, অথচ অনাথ, মা নেই, বাপ থেকেও না। তিনি যথেষ্ট চেষ্টা করেন ওকে আদর করার, আগলে রাখার, কিন্তু মা সমতুল্য কি হয়? তার চিন্তার মধ্যেই কলিং বেল বাজল। সালমা হাঁক ছুলেন, মিথিলা, দরজাটা খুলে দে তো, তোর বাবা এলেন বোধ হয়। অবিলম্বে জবাব এলো। পারবো না আমি। চোখ মুখ কুঁচকে ফেললেন সালমা, বিড়বিড় করলেন, বিয়াদব। পুষ্পিতা কাছ ফেরে উঠে দাঁড়ালো। আমি যাচ্ছি। ছিটকিনি খুলতেই খোরশেদুলের শুষ্ক মুখের দেখা মিলল। চেহারায় অন্ধকার। পুষ্পিতাকে দেখে প্রকট হলো তা। ভ্রুজু করে ভাঁজ পড়ল অচিরেই। বাজারের ব্যাগ এগিয়ে দিলেন, থমথমে গলায় বললেন, মাছ আছে, নামিয়ে রাখ। পুষ্পিতা ঘাড় কাত করল, নম্র গলায় শুধালো, পানি দেবো খালুজান? চেয়েছি তোর কাছে। কঠোর কণ্ঠে মাথা নামালো পুষ্পিতা। ব্যাগ হাতে চুপচাপ চলে গেল। খোরশেদুল তিক্ত চোখে মুখে এসে কাঠের সোফায় বসলেন। চিন্তিত ভঙ্গিতে মাথা এলিয়ে দিলেন পেছনে। পেশা একজন সরকারি কর্মচারী তিনি। সদ্য ট্রান্সফার হয়েছেন। পরশুই উঠলেন এ বাড়িতে। এর মধ্যে আবার এলাকা ছাড়বেন কি করে? বাসাই বা এত তাড়াতাড়ি পাবেন কোথায়? পানি হাতে এলেন সালমা বেগম। স্বামীর ফেকাশে মুখমণ্ডল দেখে ভাঁজ পড়ল কপালে। উদ্বিগ্ন কণ্ঠে শুধালেন, কি হয়েছে? খোরশেদুল চোখ মেললেন, সোজা হয়ে বসলেন, গ্লাস ফাঁকা করে বললেন, ছেলে মেয়ে কোথায়? ঘরেই তো। ডাকো। রাহাত, মিথিলা, বাবা ডাকছেন। এক ডাকেই চপল পায়ে হাজির হলো রাহাত। ঝাঁকড়া চুল অবিন্যস্তভাবে হেলে দুলে উঠল। কিশোর রাহাত সপ্তম শ্রেণীতে পা রেখেছে কেবল। আত্মীয় স্বজনের কাছে গোলটু নামে পরিচিত সে। একেবারে গাল টিপে চুমু খাওয়ার মতন কিউট, অথচ মিথিলার চেহারায় বিরক্তি। এই হুটহাট ডাকাডাকি তার চূড়ান্ত অপছন্দের। এসে দাঁড়াতে দুজনকে একবার দেখলেন খোরশেদুল, বললেন, বসো। রাহাত মায়ের কোল ঘেঁষে বসলেও মিথিলা বসলো বাবার মুখোমুখি। একটু একটু অনুচিন্তন জেকে বসলো মাথায়। বাবা কি কিছু জেনে ফেলল? খোরশেদুল স্ত্রীর দিকে চেয়ে বললেন, পুষ্পিতাকে ডাকো। ডাক শুনেই ঝড়ের বেগে উপস্থিত হলো সে। বাজার গোছানো ময়লা হাতটা ওড়নায় মুছতে মুছতে বসার ঘরের এক কোণায় দাঁড়ালো। সবার উৎসুক চাহনির মধ্যেই সালমা প্রশ্ন ছুড়লেন, কিছু কি হয়েছে? খোরশেদুল দীর্ঘশ্বাস ফেললেন। উত্তরে মিথিলার দিকে চেয়ে বললেন, তুমি বলেছিলে এই এলাকাতে ভালো মেন রোডের পাশে যাতায়াতের সুবিধা। আমিও সব কিছু দেখে পছন্দ করছিলাম, কিন্তু এলাকা উন্নত হলেও এখানকার মানুষগুলো একদমই ভালো নয়। ভালো মতো খোঁজ না নিয়ে ডিরেক্ট এইখানে শিফট হওয়া চরম ভুল হয়ে গেছে। মিথিলা উসখুসে ভঙ্গিতে শুধালো, কেন বাবা? বাসাটা তো খুব সুন্দর। তিনি বললেন, বাসার কথা বলছি না, পাড়ার কথা বললাম। এই পাড়ায় কিছু অভদ্র ছেলেপেলের আনাগোনা আছে। বলা চাই একটা পাওয়ারফুল গ্যাং মাস্তানি করে বেড়ায় সারাদিনই। খোলামেলা গুন্ডামি করে চলে। বিট্টু মাস্তান নামে এক ছেলে, সে গুন্ডা দলের লিডার। মন্ত্রীর ছেলে বলে সবাই ভয় পায়। মারপিট, চাঁদাবাজি, আর আজ তো আমার সামনে এক মেয়েকে। থামলেন তিনি, চেহারার অস্বস্তির প্রবল ছাপ। ছোট ছোট ছেলে মেয়ের সামনে ওসব বলার রুচি হলো না। সালমা আতকে বলেন, কি সাংঘাতিক! এরকম হলে এই এলাকায় থাকবো কি করে? খোরশেদুল বললেন, তোমরা সাবধানে চলাফেরা করবে,
নেকাব ছাড়া বাইরে কেউ যাবে না। তোমাকে বলছি, আগে যেমন যখন তখন বেরিয়েছো তা তো একেবারেই করবে না। ওদের হাতে অনেক লম্বা, একবার চোখ পড়লে আমাদের মতো সাধারণ মানুষের করার কিছু থাকবে না। বুঝতে পেরেছ? মিথিলা নিম্নাষ্ঠ চেপে চুপ করে রইল। এই গ্যাং সম্পর্কে ওর থেকে ভালো কে জানে। খোরশেদুল ঠান্ডা চোখে জড়সড় হয়ে দাঁড়ানো পুষ্পিতার দিকে চাইলেন। কথাটা তোকেও বলছি, খুব দরকার ছাড়া তুই বারান্দায় পাও রাখবি না। পুষ্পিতা একটু নড়ে চড়ে ওঠে। অবিলম্বেই বরাবরের ন্যায় ঘাড় কাত করে। মুহূর্তেই মেজাজ বিগড়াল মিথিলার। বাবার এমন হুঁশিয়ারি যথার্থ অর্থ সে জানে, বোঝে। পুষ্পিতা দেখতে সুন্দরী কিনা ওপর থেকে নিশ্চুপ রইল, ভেতর ভেতর ফুঁসে উঠল সেই সৌন্দর্যের প্রতি। সালমা বললেন, ও তো বেরই হয় না, আর এখন তো পরীক্ষাও শেষ। অনার্সে ভর্তির আগে ওর আর বাহিরে কাজ নেই? শুধু বাইরে নয়, রাস্তা দিয়ে পরিষ্কারের সামনের বারান্দাটাও দেখা যায়, তাই ওইখানেও ওকে পাঠাবে না। মিথিলার বিরক্ত লাগছে সবকিছু। অধৈর্য কণ্ঠে বলল, এখন রুমে যাই আব্বু। যাও। পুষ্পিতাকে একবার তপ্ত আখিতে দেখে রুমে ঢুকলো। এদিকে মেয়েটার মুখ আতঙ্কে ছোট হয়ে আছে। মাথায় ঘুরছে বিট্টু মাস্তান নাম। কাছাকাছি একটা শিশু পার কাছে শুনেছিল। রাহাতকে নিয়ে ইচ্ছেও ছিল যাওয়ার, কিন্তু এরকম হলে ও তো বাইরে পাও রাখতে পারবে না। এমনিতেই যা ভীতু সে। মিথিলা কক্ষে এসে কটমট করলো। ফোন তুলল হাতে। ব্যস্তভাবে ডায়াল হলো নাহিদ লেখা নাম্বারে। ওপাশের ব্যক্তিটা ফোন হাতেই রেখেছিল। সেকেন্ডে রিসিভ হলো কল। অনুযোগ জানালো, ফোন ধরছিলে না কেন? আর এখন সময় হলো তোমার ফোন করার। মিথিলা চাপা কণ্ঠে ধমক ছুড়ল, চুপ, ফোন যে করেছি এটাই বেশি। কি করেছো তুমি? নাহিদ বুঝতে না পেরে বলল, কি করলাম? এলাকায় এসেছি মাত্র 2 দিন, এর মধ্যে বাবার কানে তোমার বন্ধুর কথা চলে গিয়েছে। দলবল মিলে নাকি একটা মেয়ের সাথে কি করেছো? নাহিদ উদ্বেগ নিয়ে বলল, কখন? না না, আমি কিছু করিনি। আমি এলাম একটু আগে। যা করার ওরা করেছে, কিন্তু আঙ্কেল দেখলেন কখন? ওসব আমি জানি না। বাবা যদি জানতে পারে তুমি ওই গুন্ডা বিট্টুর বন্ধু, জীবনেও তোমার সঙ্গে আমার বিয়ে দেবে না। মানেটা কি? বন্ধুর সাথে বিয়ের কি সম্পর্ক? সম্পর্ক আছে, অবশ্যই আছে। যে ছেলে একটা গুন্ডার লেজ ধরে ঘোরে, আমিও বা তাকে বিয়ে করতে যাব কোন দুঃখে? নাহিদের স্বর পুরো হলো। কি বলতে চাও? মিথিলা কাট কাট জবাব দিল, বলতে চাই পরবর্তীতে ঝামেলা হওয়ার আগে আমাদের একটা সিদ্ধান্তে আসা প্রয়োজন। সে একটু দম ফেলে ঠোঁট ভেজালো জিভে, বলল, দেখো, কথাটা তোমাকে বলা হয়নি, ভাবছিলাম বলবো। আজ সন্ধ্যায় পাত্রপক্ষ আমাকে দেখতে আসছে। নাহিদ আর্তনাদ করে ওঠে, কি? আসতে এত অবাক হওয়ার কি আছে? মেয়ে বড় হলে এমন পাত্রপক্ষ অনেক আসবে। ও, এজন্যই 2 দিন ধরে আমার ফোন ধরছিল না ঠিক করে? ব্যস্ততার অজুহাত দিচ্ছিলে মিথিলা? তুমি যা ভাবো তাই। আমারও একটা লাইফ আছে, তুমি এখনো বেকার। তোমার সঙ্গে আমার ভবিষ্যৎ কি? বেকার হলেও তোমার কোনো ইচ্ছে আমি অপূর্ণ রেখেছি? যখন যেটা আবদার করেছো দেইনি, আর তুমি ভবিষ্যৎ নিয়ে ভাবছো কেন? আমার ভালোবাসা কিছু না? ভালোবাসা দিয়ে কি পানি খাবো? বয়ফ্রেন্ড হিসেবে 2টো গিফট দিয়ে ছোট লোকের মতো আবার কথা শোনাচ্ছ। এত সব জানি না নাহিদ। ছেলে দেখতে আসবে, পছন্দ হলে আমি রাজি হয়ে যাব। তুমি ভাই ছ্যাঁচড়া মতো আমার পেছনে পড়ে থেকো না। মিথি, বলতে না দিয়েই খট করে লাইন কাটলো মিথিলা। ঠোঁট ফুলিয়ে ফোঁস করে শ্বাস ছাড়লো। সাথে ঘাড় থেকে ঝেড়ে ফেললো নাহিদ নামের উটকোয়েক আপদ। রৌদ্র উজ্জ্বল দিন গড়িয়েছে সন্ধ্যায়। শহর জুড়ে আজানের মধুর সুর। অন্ধকার আস্তে ধীরে হাত পা মেলছে। তিমিরে ঘেরা প্রকৃতির মধ্যেই মাথা তুলে দাঁড়িয়ে আছে বিশাল একটি ভবন। প্রদীপ্ত কান্তিমান সোনালি দেয়ালের কারুকাজ চোখে বাঁধানোর মতন। শাসা বেগে পরপর 3টে গাড়ি এসে ভিড়ল সেথায়। দাঁড়িয়ে থাকা 2জন রক্ষী শশব্যস্তভাবেই দুদিকে টেনে খুলেন বিশাল দানবীয় গেটখানা। প্রথমে পুলিশ ভ্যান, পেছনে কালো গাড়ির মাঝে ধবধবে সাদা গাড়ি অন্দরে ঢুকল। ভেতরে বসা জামশেদ তালুকদার তুলে রাখা কাজ গলে একবার বাইরে তাকালেন। রোগা পাতলা 2জন লোককে দেখে ভ্রু গোছালেন। তাদের কাতর নজর এদিকেই। কিছু বলতে চাওয়ার প্রবণতা চেহারায়। এগিয়ে আসতে চাইছেন, দারোয়ান সরিয়ে দিচ্ছেন বারবার।
দেখতে দেখতে গাড়ি বাড়ির প্রাঙ্গণে থামল। নামলেন জামশেদ। পরনে শুভ্র সাদা পাঞ্জাবি, দাড়ি ভর্তি গাল, চোখে চিকন চশমার ফ্রেম, আড়নে ছড়ানো অন্যরকম নূরের প্রভা। তার চোখ দুটো তখনও গেটের ওপারে। সহকারী আবুল হাসান পাশে এসে দাঁড়ালে তর্জন দিলেন। ওসমানকে ডাকো। এক ডাকে ছুটে এলেন ওসমান। হাত উঁচিয়ে সালাম ঠুকলেন বিনয়। ওরা কারা, কি চায়? ওনারা সাহায্য চাচ্ছে স্যার। ভ্রু বাঁকালেন জামশেদ। কিসের? ওসমান মস্তক নিচু করে বললেন, ওদের মধ্যে একজনা দোকান ছোট শেয়ার ভেঙে দিয়েছেন, আর অন্যজন ওনার জিপি রাখা জায়গাটা আইসক্রিমের ভ্যান রেখেছেন বলে সেখানেও আগুন লাগিয়ে দিয়েছেন। জামশেদের শৈলপ্রান্ত সবেগে মসৃণ হয়। ছেলের কাণ্ডে মেজাজ ছুটে আসে। তার মতো দাপুটে মন্ত্রীর ছেলে রাস্তায় গুন্ডামি করে বেড়ায়, আবার লোকজন বিচার আনে বাড়িতে। ছি! আবুল হাসান রেগে বললেন, এত বড় সাহস, ছোট ছেলের নামে অভিযোগ দিতে আসে? তেড়ে যেতে নিলেই জামশেদ হাত উঁচু করলেন। রাগ ঢাক ভেতরে চেপে শান্ত গলায় বললেন, ওদের দুজনকে 10,000 করে টাকা দিয়ে দাও। ভ্রুযুগল তালুতে উঠল দুজনের। আবুল হাসান প্রসন্ন কণ্ঠে বলেন, স্যারের দয়ার শরীর। জামশেদ তোষামোদের তোয়াক্কা দেখালেন না। প্রতাপী কদমে ঢুকে গেলেন বাড়িতে। আবুল হাসান বগলের কালো ব্যাগ আরেকটু এঁটে নিলেন সাথে। এগোলেন গেটের দিকে। ওনাকে দেখেই লোক দুটো আরেকটু প্রত্যাশিত চোখে মুখে চাইল। কোনো একটা সাহায্য নিশ্চয়ই পাবেন সেই আশায়। অথচ আবুল হাসান এসেই থমকে বলেন, নালিশ দিতে এসেছিস, তা আবার মন্ত্রীর বাড়িতে? তন্মধ্যে একজন উৎকণ্ঠিত হয়ে বলেন, না না স্যার, আমরা গরিব মানুষ, আমরা কেন নালিশ দেব? স্যার অনেক দয়ালু, তাই শুধু সাহায্য চাইতে এসেছিলাম। আবুল বিরক্ত গলায় বললেন, ঠিক আছে ঠিক আছে, এনে ধর। পকেট থেকে 1000 টাকার করকরে নোট নিয়ে এগিয়ে দিলেন তিনি। দুজন ভাগ করে নিস। পেছনে দাঁড়ানো ওসমান তাজ্জব হয়ে চাইলেন। তিনি স্পষ্ট শুনেছেন 10,000 করে দেওয়ার কথা, আর এই লোক কিনা 500 টাকা দিচ্ছে। বাকিটা নিজের পকেটে ভরবে নিশ্চয়ই। দাঁত খিচে মাথা নাড়লেন তিনি। দিন দুপুরে কি চচ্চড়ি! টাকার অঙ্ক দেখে লোক দুটোর জীর্ণ চেহারা শুষ্ক হলো আরো। বিরস চোখে একে অপরকে দেখলেন। নিরুপায় হয়ে টাকা নিলেন হাতে। আবুল হাসান কড়া গলায় বললেন, এরপর বাড়ির ত্রিসীমানায় যেন না দেখি, মনে থাকবে? দেখলে কিন্তু একদম জেলে ভরে দেব। অসহায় লোক দুটো হুমকি শুনে আতঙ্কিত হলো। মাথা নামিয়ে প্রস্থান নিল বিশ্রান্ত কদমে। আবুল হাসান চশমা ঠেলে বিজয়ী হাসলেন। পিছন ফিরে চাইতেই মুখোমুখি হলেন ওসমানের উষ্ণ দৃষ্টির। তবে রাগ করার সাধ্য ওনার নেই। ক্রোধ মনে চেপেই নজর ফেরালেন তিনি। আবুল হাসানের যাওয়ার দিকে চেয়ে বিড়বিড় করে বললেন, মাদার। সালমা বেগম পুরোদমে ব্যস্ত। অতিথিরা কাছাকাছি চলে এসেছেন। রাতে খাওয়া দাওয়ার আয়োজন হবে এখানেই। ছেলে ইঞ্জিনিয়ার, মেয়ে পছন্দ হলে আজই কথা পাকাপোক্ত হবে। তিনি একবার চাইলেন টেবিলে ব্যস্ত পুষ্পিতার দিকে। ফল সাজাচ্ছেও। সালমান ডাকলেন। পুষ্পিতা এগিয়ে এলো। হ্যাঁ মনি, তোর কাজ শেষ? আরেকটু বাকি। আচ্ছা, ওগুলো অমন থাকুক। তুই গিয়ে একটু মিথিলাকে তৈরি হতে সাহায্য কর, আর নিজেও একটা ভালো জামা পর গিয়ে। সুন্দর করে চুল বাঁধ যা। আমি তো ঠিকই আছি। চোখ পাকালেন সালমা। যা বলছি চুপচাপ কর। পুষ্পিতা আচ্ছা বলে ঘুরতেই স্তম্ভের ন্যায় সম্মুখে পড়লেন খোরশেদুল। চোখ মুখ কুচকে খ্যাক করে বললেন, সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? সর। পুষ্পিতা ভয় পেল। চুপসে সরে গেল পাশে। খোরশেদুল রান্নাঘরে ঢুকলেন। সালমা শোধালেন, ধমকালে কেন? কি করেছে ও? মন চেয়েছে। আচ্ছা, তোমার কি বুদ্ধি শুদ্ধি হাঁটুতে নেমেছে? সালমা বুঝতে না পেরে বললেন, আমি আবার কি করলাম? কি করলে? পরপর দাঁত চেপে চাপা গলায় বললেন, তুমি পুষ্পিতাকে তৈরি হতে বললে কেন? ওকেও কি পাত্রপক্ষের সামনে নিয়ে যাবে? হ্যাঁ, ও তো মিথিলার বউ। খোরশেদুল প্রতিমধ্যেই যেতে বললেন, ও মিথিলার বোন নয়, খালাতো বোন। আর আপন বোন অনেক তফাৎ। তোমার বোনজি যখন পাত্রের সামনে যাবে,
আমার মেয়েকে রেখে যদি ওকে পছন্দ করে ফেলে? সালমা হাঁ করে বলে, এসব কি বলছো? ও তো এখনো ছোট। ছোট হলেও বিয়ের বয়স হয়নি। সালমা বেগম খেপে গেলেন। তেজি হাতে খুন্তি নাড়তে নাড়তে বলেন, পছন্দ করলে করবে, তুমি তো এমনিতেও ওকে পড়াতে চাও না। খাওয়ার খোটা দাও, এই সুযোগে বিয়ে দিয়ে বিদায় করব। সমস্যা কি? বেঁচে যাবে, বোঝা নামবে তোমার। খোরশেদুলের মোটা নাক ফেপে উঠল। খোটা দিলেও খাওয়াই তো। এত বছর ধরে অন্যর মেয়েকে পালি, এমন তো নয় যে ওর বাপ নেই। কোথায় সে? নিয়ে যাচ্ছে না কেন মেয়েকে? আর শোনো, এই সম্বন্ধ অনেক কাঠখড় পুড়িয়ে আমি পেয়েছি। এই মেয়ের জন্য যদি হাতছাড়া হয়, আর অত বড় ঘরে তোমার ওই এতিম অনাথ বোনের মেয়েকে কে নিবে? এরা যখন ভরি ভরি দাবি নিয়ে বসবে, সেগুলো পূরণ কে করবে? তুমি, ওর রূপ আছে, করবে তুমি? ওর রূপ আছে, চাঁদ ধরার যোগ্যতা নেই। সালমা বেগম অতিষ্ঠ গলায় বলেন, তাহলে তুমি চাওটা কি? কি চাই মানে? বোঝো না তুমি? পুষ্পিতা যেন পাত্রপক্ষের ছায়াও না মারায়। আমার মেয়ের এই সম্বন্ধ যদি ভাঙে, সালমা, তোমাদের দুজনেরই খবর আছে, মনে রেখো। হম্বিতম্বি করে খোরশেদুল রান্নাঘর ছাড়লেন। সালমা আহত চোখে চেয়ে রইলেন কিয়ৎকল। কোটর ভরল সহসা। মৃদু বনের শুষ্ক মুখটা ভেসে উঠল স্পটে। হঠাৎ কিছু একটা ভেবেই দ্রুত পায়ে বেরিয়ে এলেন বাইরে। একবার উকি দিলেন মেয়ের ঘরে। পুষ্পিতাকে না দেখে শুধালেন, পুষ্পিতা কই? আয়নার সামনে দাঁড়ানো মিথিলা নিষ্প্রভ, কাঁধ উঁচু করে বলল, আমি কি জানি। রাহাত বলল, আপু আশ্রমে মনে হয়। সালমা বেগম স্বস্তির শ্বাস ফেললেন। যাক, মেয়েটা কিছু শোনেনি তাহলে। এমনিতেই ওইটুকু মানুষের কপালে দুর্ভোগের অন্ত নেই। এসব শুনলে কষ্ট পাবে আরও। তালুকদার ভবন, দোতলা ডুপ্লেক্সের বিশাল আলিশান বাড়ি। বাইরে থেকেও ভেতরটা অধিক বৃহত্তর আর চওড়া। চারপাশের সব কিছুতেই ঝকঝকে অভিজাতের ছোঁয়া। হলদে কড়া আলোয় চতুর্মুখী দেয়াল মহিমান্বিত। ডিজাইনার আসবাবপত্র, ঘ্রাণ, প্রত্নবস্তু, প্রতিটি কোণ ঐশ্বর্যের নিপুণ দৃশ্যে বন্দী। ঠিক যেন বিলাসিতার অনন্য এক মূর্তি। জামশেদ তালুকদার সোফায় বসে, পরনে এখনো বাইরের কাপড়। সেন্টার টেবিলে ধোয়া ওঠা কফিটা নিরলস পড়ে আছে। উষ্ণতা কমে রূপ নিয়েছে শরবতে। হাতের আঙুল ঘষতে ঘষতে দেয়াল ঘড়ির দিক চাইলেন তিনি। পরপর চোখ বোলালেন সদর দরজায়। তার থম মারা পাথরের মতো মুখটা নিয়েই ভয়ে সিটিয়ে আছেন লুৎফা বেগম। স্বামীর ক্রোধান্বিত চোখ মুখ দেখেই ক্রমশ বিভ্রান্ত হচ্ছেন। কিছু জিজ্ঞেস করার স্পর্ধা অবধি হচ্ছে না। নির্ঘাত ছেলেটা আবার কিছু করেছে। তার উতলা নয়ন এলোমেলো পায়চারি করছে। একবার স্বামীকে দেখছে, একবার দরজা। ঘড়িতে 12টা বাজার সংকেতের ঢং ঢং করে উঠল। ক্ষণবাদে বাইরে থেকে ভেসে এলো জিপের শব্দ। জামশেদ নড়ে চড়ে উঠলেন পুত্রের আগমনী বার্তায়। মুহূর্তেই দৃঢ় হলো চিবুক। দোরগোড়ায় তীব্র পদাচরণ পড়ে। অস্বাভাবিক কদম ঝুলছে দুলছে। সাফিন পৌঁছে দিয়েছে বাড়ি অবধি, কিন্তু ভেতরে আসার সাহসী কুলোয়নি। ওসমান সহ আরও একজন ধরে ধরে নিয়ে আসছে ওকে। মাতাল ছেলেকে দেখেই লুৎফা নিয়ে এলেন। শঙ্কিত নয়ন ঘুরে এলো স্বামী হতে। উঠে দাঁড়ালেন জামশেদ। মটমটে চোয়াল, ক্ষুব্ধ লোচন সমেত গিয়ে দাঁড়ালেন তীব্রর মুখোমুখি। তুমি আজ আবার মদ খেয়েছ? তীব্র নিচু ঢুলো ঢুলো চক্ষুদয় তাক হলো বাবার উপর। অক্ষির শ্বেতবর্ণ টকটকে লাল নেশায় সদর্পে জানালো, রোজই তো খাই। জামশেদ ফুঁসে উঠলেন, তোমাকে আমি নিষেধ করেছিলাম তীব্র। মত্ত আয় বুধ তীব্র হাসত। তুচ্ছ কণ্ঠে আওড়ালো, তীব্র রেজা তালুকদার, কারো নিষেধ মানে? এইটুকুতেই জামশেদ বুঝে ফেললেন ছেলের বাকি কথা। কর্মচারীদের সামনে সম্মানের আহুতি বাঁচাতে থামিয়ে দিলেন ওকে। বললেন, ওকে রেখে যাও। মাথা নাড়লেন ওনারা। সাবধানে ওকে সোফায় বসিয়ে প্রস্থান নিলেন। মদ্যপ তীব্রর মাথাটা হেলে পড়ল একদিকে। চোখ বন্ধ রেখে বলল, এই একটা হুইস্কি। জামশেদ রুষ্ট চোখে চাইলেন।
কটমটি স্ত্রীকে দেখলেন পরপর। লুৎফা ছোট কণ্ঠে বললেন, আমি আমি ওকে নিয়ে যাচ্ছি। কাজের মেয়েটিকে সাথে নিয়ে তীব্রকে ওঠালেন লুৎফা। রওনা করলেন কামরায়। জামশেদ বিক্ষুব্ধ চোখে সবটা দেখলেন। রাগে গায়ের সমস্ত রক্ত ফুটছে তার। কফির কাপটা সামনে পেয়ে ওঠাকেই আছাড় মারলেন দূরে। নরম বিছানার স্পর্শ পেতেই উপুর হয়ে শুয়ে পড়ল তীব্র। তন্দ্রাচ্ছন্ন ফর্সা মুখবিবর বালিশে গুজল। কাজের মেয়েটি বেরিয়ে যায়। লুৎফা এগিয়ে এলেন। অসহায় চোখে চেয়ে রইলেন ওর মুখের দিকে। চোখের কোণে টলটলে অশ্রু এসে ভিড়েছে। গায়ে কাঁথা টেনে পাশে বসলেন। তীব্র সোনালি খাড়া চুলে বোলালেন কোমল হাত। ভেজা গলায় বললেন, কবে মানুষ হবি রে বাপ, কবে ভালো হবি, কবে একটু শান্তি দিবি আমায়? স্যুট কোট পড়ুয়া সুদর্শন পাত্রকে দেখে মাথা ঘুরে গেল মিথিলার। মুগ্ধতায় চক্ষু ললাট ছুঁড়ো। এমন চমৎকার ছেলেই তো ওর চাই। আবার বিয়ের পর কানাডায় শিফট হবে শুনেছে। একবার ওখানে যেতে পারলেই এই পানসে জীবন ঝলমলে হবে। মিথিলা দৌড় গড়াতেই প্রার্থনা শুরু করলো ওকে যেন পছন্দ হয়। বসার ঘরে উকি মেরে সে তৎপর রুমে ঢুকলো। আবার গালে ব্লাশন ছড়ালো আরেকটু। লিপস্টিক গাঢ় করে দিল। খুঁটে খুঁটে দেখলো অবডৌকনে ঢাকা নিজের চৌলস। না, সুন্দর লাগছে। মেকআপ নিয়ে নিজের সমস্ত প্রতিভাজ চেহারায় ঢেলেছেও। ছেলের মনে ধরতে বাধ্য। ও তো আর সাধারণ নয়। অসাধারণ বলেই তো নাহিদটা পেছনে ছাড়ে না। শত খ্যাচখ্যাচানির পরেও কুকুরের মতো লেজ নাড়তে থাকে। মিথিলার দর্পণে চেয়ে আপ্লুত হাসল। নিজের প্রতি মোহিতায় সেই ক্ষণে পুষ্পিতা এলে বিনম্র গতিতে পাশে দাঁড়ালো। আয়নার ভেতর থেকেই ওর উপর চোখ পড়ল মিথিলার। হাসিটা কমে এলো অমনি। একবার নিজেকে দেখে তারপর ওকে দেখল। গাঢ় প্রসাধনী আর এত সাজসজ্জার ভিড়েও স্বীয় মুখবিবর খুব নগণ্য লাগলো মিথিলার। মনে হলো পুষ্পিতার ওই মলিন ক্রিম রঙের মুখখানা অতি সুন্দর নির্মল। রাগ হলো ওর। দাউ দাউ করে হিংসের খড়কুটোতেই বন্ধি জ্বলল সবেগে। হিসেব মতো পুষ্পিতা ওদের আশ্রিতা। ওদের দয়ায় বেঁচে আছে। এত রূপ কেন থাকবে এই মেয়ের? মিথিলা খিটমিটে চোখে চাইল ওর দিকে। কণ্ঠে তেজ, কি চাই এখানে? মনি বলল তোমার কিছু লাগবে কিনা দেখতে। মনি মাই ফুট। আমি ডেকেছি তোকে? ডেকেছি? পুষ্পিতা মাথা নোয়ালো, ডানে বামে নাড়লো। না। তাহলে বিহারের মতো এলি কেন? সরে দাঁড়া আমার কাছ থেকে। নিশ্চুপভাবে সরে গেল। রাহাত বিছানায় শুয়েছিল, গেমস খেলছিল ফোনে। বোনের ব্যবহারে বিরক্ত হয়ে বলল, তুমি ছোট আপুর সাথে এমন করছো কেন? হেল্পই তো করতে এসেছে। মেয়েরা চোখ গরম করে তাকায়, ধমক দেয়। তুই চুপ থাক। ভেংচি কাটল রাহাত। মিথিলার এই খচ্চরের স্বভাবটা দুর্দান্ত অপছন্দ ওর, ঠিক যতটা পছন্দ পুষ্পিতাকে। মাঝে মধ্যে রাহাত ভেবে পায় না দুজনে এতটা অমিল কেন। ওরা তো একই চালের ভাত খায়, একই রকম তরকারি খায়, এক ঘরে ঘুমোয়। তাহলে দুজন দুই মেরুর কি করে? পুষ্পিতা কত শান্ত ভদ্র, কি সুন্দর করে কথা বলে ওর সাথে। কণ্ঠ শুনলেই বুক ঠান্ডা হয়ে যায়। আর মিথিলা ধমক ছাড়া কিচ্ছু জানে না। খুব সাজে ঘুরে বেড়ায় ফোন টিপে। ওকে একটু আদরও করে না। রাহাত পুষ্পিতার শুষ্ক মুখের দিকে চাইল। কণ্ঠে অজস্র স্নেহ ঢেলে বলল, ছোট পো, তুমি আমার কাছে এসো। আমি কতগুলো এনিমি মেরেছি, তোমাকে দেখাই। পুষ্পিতার ঠোঁটে হাসি টানল। এগুলো ওর দিকে। বিছানায় বসতে যাবে মিথিলা হুঁশিয়ারি দিল, এই এখানে বসবি না, নিচে বস। পুষ্পিতা থামে, মাথা হেলিয়ে মেঝেতে বসে। বিষয়টা ছোট্ট রাহাদের মাথা গরম হয়। অসন্তোষ নিয়ে চেয়ে রয় বোনের দিকে। ওদের এই নতুন ফ্ল্যাটে শোবার ঘর মোটে দুটো। একটায় বাবা মা থাকেন, অন্যটায় ওরা তিনজন। খাটটা বেশ বড়সড়, তিনজন আরামসে ঘুমানোর জন্য যথেষ্ট। কিন্তু তাও এখানে পুষ্পিতার জায়গা হয় না। মিথিলা দেয় না। সালমা বেগমের শত চোটপাট অগ্রাহ্য করেই ওকে নামিয়ে দেয় ফ্লোরে। আগের বাসাতেও তাই হয়েছে। শুতে না দিক, বসতে দিলে কি হয়? রাহাত মায়া মায়া আঁখিতেই পুষ্পিতাকে দেখল। ইস, ওর যদি ক্ষমতা থাকতো একটা বিরাট খাট বানিয়ে দিত। ঠিক রূপকথার রাজকন্যারা যেমন পালঙ্কে শয় অমন।
ওর ছোট পুতো রাজকন্যার মতোই সুন্দর। সালমা বেগম ব্যস্ত পায়ে কক্ষে ঢুকলেন, তখন মেয়েকে শুধালেন, হলো তোর, চল এবার। মিথিলা ঘুরে চাইল, শাড়ি ঠিকঠাক করে জানালো, হ্যাঁ এই তো চলো। নিজেকে আরেকবার দেখে নিল সে। সাজগোজের নিপুণ নিরীক্ষণ শেষে মায়ের সঙ্গে ঘর ছাড়ল। রাহাতের সূক্ষ্ম মনোযোগ স্ক্রিনে। যুদ্ধ চলছে অহর্নিশ, গোলাগুলির যান্ত্রিক শব্দে কামরা আলোড়িত। শত্রুপক্ষকে হারানোর অদম্য প্রয়াস তার, চোখে মুখে জিততে চাওয়ার ঝলক। পুষ্পিতা সেদিক চেয়ে রইল কিছুক্ষণ। বাড়িতে ওর ভালো থাকার অন্যতম কারণ এই বাচ্চা ছেলেটা। বসার ঘর থেকে হই হই আওয়াজ আসছে, শোনা যাচ্ছে কতগুলো আমুদে কণ্ঠ। ওই পক্ষ থেকে কে কে এসেছে পুষ্পিতা জানে না। কলিং বেল বাজতেও চলে এসেছিল এখানে। আচ্ছা, আবুকে কি পছন্দ হলো ওনাদের? পুষ্পিতার জানতে ইচ্ছে হয় একটুখানি দেখতে মিথিলার হবু বরকে, অথচ চুপ করেই বসে রইল। যাওয়া বা দেখার ওই অধিকারটুকু তার নেই। খোরশিদুলের তখনকার বলা প্রতিটা কথা শুনেছে পুষ্পিতা। তিক্ত বাক্যগুলো চাবুকের মতো বিঁধেছে গায়ে, এফর ওফর করেছে একটুখানি শরীর। পুষ্পিতা চোখ গিলল, সাথে গিলে নিল কণ্ঠনালীতে এসে আটকে থাকা কান্নাদের। সে অনাথ, বাবা নেই, খোঁজ নেয় না কোথায় আছে জানেও না। এটা কি ওর দোষ? শুনেছিল মা মারা যাওয়ার পর বাবা ওকে এতিমখানায় দিয়ে দেন। মনেই খুঁজে খুঁজে সেখানে গিয়ে দত্তকানীনুকে মায়ের মতো সবটুকু আদর্শে দিয়েছেন, এখনও দিচ্ছেন। কিন্তু খোরশিদুল কেন যেন ওকে সহ্যই করতে পারেন না। সেই ছোট্ট থেকেই লোকটার বিষ বাক্যের শিকার সে। প্রতিটা মুহূর্ত কাটে ওনার রুষ্টতার কবলে। পুষ্পিতা এসব চায় না, ইচ্ছে হয় একটু ভালো থাকতে। চায় না ওকে নিয়ে ছোটবেলা হতে দেখা মনির সংসারের এসব অশান্তি। চলে যেতে চায় দূরে, অনেক দূরে। কিন্তু কোথায় যাবে? যাওয়ার তো জায়গা নেই। এই ভূমণ্ডলের একটি পতিত বিন্দুর মতো ও একা। ডানে বামে সামনে পেছনে যেদিকে তাকায় নিঃস্ব নিজেকে খুঁজে পায়। পুষ্পিতা নিরলস মস্তক পেছনের দেয়ালে ঠেসে দেয়, চোখ বুজে ক্লান্ত ভঙ্গিতে। কার্নিশ বেয়ে তরতর করে জল নামে দুফোঁটো। আচমকা একটা কোমল হাত গাল ছুঁয়ে দিল। তাকালো পুষ্পিতা। রাহাত জল মুছিয়ে বলল, কেঁদো না, আবার কথাই কষ্ট পেয়েছো? অত ওরকমই, তুমি কাঁদলে আমার খুব কষ্ট হয় ছোটপু। আদুরে হাতটা মুঠোয় নিয়ে মৃদু হাসলো পুষ্পিতা। রাহাতের মাংসল ডান গালে চুমু খেয়ে বলল, আর কাঁদবো না, খুশি? রাহাত সানন্দে মাথা ঝাঁকালো। কোকড়া চুল নড়ে চড়ে উঠল সজোরে। পরপর বলল, একটু ওদিকে যাই, দেখে আসি কি হচ্ছে। আচ্ছা। ফোন রেখে বিছানা ছাড়লো রাহাত। দুরন্ত পায়ে দৌড়ে গেল বসার ঘরে। পুষ্পিতা বসে রইল অমন। আস্তে ধীরে হাঁটুতে থুতনি নেমে আসে। 18 বছরের জীবনের হিসেব নিকেশে মস্তিষ্ক ব্যস্ত হয়। মৃত মায়ের জন্য ভেতরটা হু হু করে কাঁদে। ক্ষোভ জন্মে নিষ্ঠুর সেই বাবার প্রতি। আচমকা পায়ের শব্দে মাথা তুলল পুষ্পিতা। মিথিলা ঢুকেছে, সঙ্গে তার হবু বর পলাশ। দুজনকে আলাদা কথা বলতে পাঠানো হয়েছে এ ঘরে। পুষ্পিতা এক পল ওনাকে দেখেই তৎপর দৃষ্টি নামালো। মিথিলা কর্তীর ন্যায় হুকুম ছড়ল, যা এখান থেকে। বিলম্ব ব্যতীত উঠে দাঁড়ালো পুষ্পিতা। ভুল করেও তাকালো না উঁচুতে। গলদেশে চিবুকে রেখেই বেরিয়ে গেল। পলাশ হা করে চেয়ে রইল সেদিক। অক্ষিকোটরে পড়তেই মূরতা বিড়বিড় করল। তার ধ্যান ভাঙল মিথিলার গদগদ কণ্ঠে, বসুন না, দাঁড়িয়ে কেন? গলা খাকারি দিল পলাশ। জিভে ঠোঁট ভিজিয়ে ফের পুষ্পিতার প্রস্থান পথে চাইল। তার মস্তিষ্ক দিশাহীন ঘুরে গেছে। এমন সদ্য পোটা পুষ্প দেখে আষ্টে পৃষ্ঠে ধরেছে অন্যরকম চাওয়া। অমনি তাকিয়ে প্রশ্ন করল, মেয়েটিকে? পলাশের চোখ মুখ আর চাউনি দেখে সবটা পরিষ্কার বুঝে ফেলল মিথিলা। দাঁত কপাটি পিষ্ট। পরপর শান্ত হয়ে ভাবল, না, মাথা গরম করলে চলবে না। বুদ্ধি খাটিয়ে জানালো, ও আমাদের মেড সার্ভেন্ট। এতিম তো, যাওয়ার জায়গা নেই, এখানেই থাকে, সব কাজ করে দেয়। পুষ্পিতার কদম স্থিত হলো অমনি। কথাগুলো শুনে থমকালো এক পল। পরপর দীর্ঘশ্বাস আর তমিশ্রার ঢাকনায় ঢেকে ফেলল সমস্ত অপমান।
কাজের মেয়ে শুনেই পলাশের মুখটা ছোট হয়ে আসে। তার মতো হাইলি এডুকেটেড একজন ইঞ্জিনিয়ারের সাথে নিশ্চয়ই গৃহকর্মীকে মানাবে না, তা সে যত সুন্দরী হোক না কেন। স্টেটাস বলেও তো একটা ব্যাপার আছে। পলাশ আহত হলো, চুপচাপ গিলে নিল ক্ষণিকের চাওয়া পাওয়া, বসলো বিছানায়। মিথিলা ঠোঁট চেপে বিজয়ী হাসে, পাশে বসলো সউদ্যোগে কথাবার্তা শুরু করলো। পলাশ হা করে উত্তর করলো শুধু। স্ফূর্ত কণ্ঠে শীষের শব্দ শুনে প্লেট থেকে মুখ তুললেন জামশেদ, ফিরে চাইলেন সিঁড়ির দিক। অধীর পায়ে নামছে তীব্র, চেহারায় নিশ্চিন্তের প্রলেপ, পরনে ডোরাকাটা প্যান্ট, এলোমেলো শার্টের বোতাম খোলা, মাথার চুল অপরিপাটি, বাঁ হাতের কবজিতে রূপার চকচকে পুরো ব্রাস্তের ঝুলছে। সকাল সকাল ছেলের রূপ দেখে মেজাজ চটে গেল ওনার। গতকাল রাতের কাণ্ডের পর তীব্রের এমন নিরুদ্বিগ্নতা নতুন নয়, হয়ে আসছে। কিন্তু রাগ হলো ওর বাউন্ডারির বেশভূষায়। যেখানে তিনি সবসময় নিজেকে গুছিয়ে রাখেন, সেখানে একমাত্র ছেলের কি ছিঁড়ি। তার শরীরে থাকে দামি আতরের ঘ্রাণ, সেখানে ও কাছে আসলে সিগারেটের গন্ধে শ্বাস নেওয়া দুর্লভ। তীব্র ফুরফুরে মেজাজে গুনগুন করতে করতে এসে চেয়ার টানল, প্রমোদ গড়ায় আওড়ালো, গুড মর্নিং। লুৎফার মুখটা এইটুকুন, উত্তরে খুব কষ্টে এক টুকরো হাসলেন। পরপর শঙ্কিত লোচনে দেখলেন স্বামীর শক্ত মুখ। ছেলের মাতলামি স্বয়ং ও ভুললেও উনি ভোলেননি জানেন। এ নিয়ে এখন আবার কি অশান্তি হবে কে জানে। ছেলেটা বড় হওয়ার পর একটু শান্তির মুখ দেখতে পেলেন না। তীব্র পোষ্ট নিজের মতো খাবার তুলল প্লেটে, টেবিলের ওপর ফোন রেখে ভিডিও ছাড়ো। ভাবভঙ্গি এমন, এখানে কেউ নেই। জামশেদের ক্রোধ প্রগাঢ় হয় এতে, কণ্ঠ ভারী করে বলেন, কাল রাতে তুমি আবার মদ খেয়ে এসেছিলে? তীব্র ফোনের দিক চেয়েই জবাব দিল, হ্যাঁ, পার্টি ছিল। পার্টিতে মদ খেতে হবে এমন কোনো কথা নেই। তীব্রর জবাবের বদলে এলো তার খাবার চিবানোর আওয়াজ। জামশেদ কাঙ্ক্ষিত ফলাফল পেলেন না, অসন্তোষ জানিয়ে বলেন, তোমার নামে কাল ফের অভিযোগ এসেছিল। খাওয়া থামালো তীব্র, চাইলো বাবার দিকে, ঘোলা চোখ তপ্ত রূপে শুধালো, কে দিয়েছে? কেন, শুনে কি করবে? মারবে ওদের? তীব্র এক পেশে হাসে। তীব্র রেজা তালুকদারের নামে বিচার দেয়, এত বড় বুকের পাটা যার, তাকে দেখব না? জামশেদ স্ফুলিঙ্গের ন্যায় জ্বলে উঠলেন, তোমার লজ্জা করে না একজন মন্ত্রীর ছেলে হয়ে রাস্তায় গোন্ডামি করে বেড়াতে? আমার কি টাকার অভাব যে তুমি দোকানে গিয়ে চাঁদা তুলে বেড়াবে? তোমার জন্য লজ্জায় মুখ দেখাতে পারি না আমি। এই নিয়ে কতবার পেপারে তোমার নিউজ ছাপানো হয়েছিল জানো? কত টাকা খসে সেসব টেলিকাস্ট হওয়ার আগে আমাকে বাতিল করতে হয়েছে, হিসেব আছে? কি পাও এসব করে? কি পাও আমার নাম খারাপ করে? তীব্র ভনিতাহীন জানালো, আনন্দ। জামশেদ থমকালেন, নিশ্চিত হতে শুধালেন, কি? তীব্র চাইল সদর্পে জানালো, আপনার অনেক টাকা, কিন্তু সেসব উড়িয়ে আমি আনন্দ পাই না। আপনাদের চোখে যেটা মাস্তানি, আমার কাছে সেটা উল্লাস। মানুষ আমাকে ভয় পায়, দেখলে কাঁপে। আই এনজয় ইট দ্যাট। আপনি মন্ত্রী বলে আপনাকে যে সম্মানটা দেয়, এর চাইতেও অধিক সম্মান কিন্তু আমি পাই। বিষয়টা দারুণ না? জামশেদ আশ্চর্য বনে চেয়ে রইলেন। তীব্রর চোখ মুখ দীপ্ত, উজ্জ্বল মুখবিবর, চেহারায় প্রকাশ পাচ্ছে তার কথার সত্যতা। তিনি অবাক হয়ে বলেন, তোমার মুখে বাধে না এসব বলতে? বিন্দু মাত্র লজ্জাও করে না? তীব্র উদ্বেগহীন, না। আর আপনার এই এক কথা এবার থামান, নতুন কিছু বলুন। আই এম ফেড আপ। জামশেদ ক্রুদ্ধ হয়ে ঘুষি বসালেন টেবিলে, নড়ে উঠল থালা বাসন, গ্লাসে ঢালা জল ছলকালো দুদিক। বাড়াবাড়ির একটা সীমা আছে তীব্র। তুমি ভুলে যাচ্ছ আমি একজন স্বরাষ্ট্রমন্ত্রী। এই অবধি আসতে কত খেসারত দিয়েছি তুমি জানো? জানো না, জানলে এমন করতে না। গ্রাজুয়েশন শেষ করো, বেকার ঘুরছো, ঘুরো, কিছু তো বলিনি, তাই বলে মাস্তানি করবে? এলাকার প্রত্যেকটা মানুষ অতিষ্ঠ তোমার যন্ত্রণায়। প্রতিদিন গেটে কেউ না কেউ আসে, আর কত মানিজ্জত অনেক শেষ করেছ। থামো এখন,
ছেলে বলেই কিছু বলছি না, মানে এই নয় যে বলবো না। সাফ সাফ শুনে রাখো, বারবার মানা করা সত্ত্বেও একই কাজ করলে আমি কিন্তু আর এক দণ্ডও সহ্য করব না। তীব্রের কিচ্ছু যায় এলো না, এমন ভঙ্গিতে হাসটা যেন উড়িয়ে দিল বাবার তর্জন। বরফ গলায় বলল, একটু ভুল বললেন। আপনি আমাকে সহ্য করছেন আপনার ছেলে বলে নয়, কাজে লাগি তাই। জামশেদ হুঙ্কার দিলেন, তীব্র ব্ল্যাকমেল করছো তুমি? তীব্র তাকালো, কণ্ঠ অপরিবর্তিত। না, বোঝাচ্ছি। আমি যেমন আপনার কাজে হস্তক্ষেপ করি না, কোথায় কি করছেন দেখতে যাই না, আপনারও তেমন আমার কাজ দিয়ে মাথা ঘামানো উচিত নয়। এভরিওয়ান শুড হ্যাভ দেয়ার প্রাইভেসি, ড্যাড। লুৎফা দিশেহারা ভঙ্গিতে দাঁড়িয়ে স্বামী সন্তানের দ্বন্দ্বে হাঁসফাঁস করছেন নীরবে। কাকে থামাবেন, কি বলবেন জানেন না। দুজনের কেউই যে কথার মান রাখেনি কোনোদিনও। তীব্রর কাটকাট জবাবে জামশেদ বাক্যহীন, উত্তর খুঁজে পেলেন না। শুধু পৌর গতর ক্রোধে থরথর করতে দেখা গেল। ছেলেকে জুৎসই জবাব দিতে না পারার ব্যর্থতায় রুরুতা ছুটল রন্ধ্রে। আক্রোশে খাবার শুদ্ধ থালাটা ছুঁড়ে ফেললেন মেঝেতে। চমকে আটকে চাইলেন লুৎফা। তীব্র একবার সেদিকে দেখে ফের ফোনে মনোযোগ দেয়। জামশেদ কিরমির করলেন, উঠে হনহনে পায়ে হাঁটা ধরলেন সদর গেটের দিকে। পেছনে লুৎফা ছুটতে ছুটতে অনুনয় করলেন, শোনো, খাবার ফেলে যেতে নেই। টেবিলে বসা তীব্র তখনও ভ্রুক্ষেপহীন। বাবাকে তো দূর মেঝেতে ছড়ানো থালার দিকে আর একটি বারও ফিরে দেখল না। সে তার মতো ব্যস্ত খাওয়ায়। লুৎফা সংকীর্ণ আদরে পাশে এসে দাঁড়ালেন। কেন এরকম করিস বলতো? বাবা তো রাগ করে না খেয়ে গেলেন। তীব্র খাওয়া শেষে উঠল, মায়ের আঁচলে মুখ মুছতে মুছতে বলল, আমি কি ওনাকে খেতে মানা করেছিলাম? তুই বলতে চেয়েও শ্রান্তের ন্যায় থামলেন লুৎফা। কিছু বলে লাভ নেই, যে এখানে সেখানে চুপ থাকা ভালো। তীব্র ফোন চাবি পকেটে ভরে জানালো, আসছি। ভদ্রমহিলা ছেলের যাওয়ার দিকে হতাশ চোখে চেয়ে রইলেন। বক্ষ হাতিয়ে প্রতিবারের ন্যায় হাউতাস ব্যতীত কিচ্ছুটি মিলল না। করিম শাহের ছোটখাটো চায়ের দোকান। কাল যেখানে বসেছিলেন খোরশেদুল, দোকানের সামনে দুখানা চিকন কাঠের বেঞ্চ পাতা। তীব্রতার দলবল সমেত সকালে এখানেই খায় চা। দু বেঞ্চে 8 জন বসেছে আজ, বাকিরা লেপ্টে ওদের বাইক সমেত। পাশেই দাঁড়ানো তীব্র লাল জিপ। গান গাইছে সবাই, ওদের উঁচু কণ্ঠ হাওয়ায় হাওয়ায় তুলছে। কাঠের ওপর বাইকের ওপর হাত দিয়ে ঢোল বাজিয়ে তুলছে সুর, গলায় ফুটতো আওয়াজ। তীব্রর মস্তক হালকা নড়ছে, তালে তালে নড়ছে পায়ের ওপর রাখা অন্য পা। 2 আঙুলের ফাঁকে জ্বলছে অর্ধপোড়া সিগারেট। করিম দোকানদার বয়স্ক লোক, অথচ বিনয়ের সাথে শুধালেন, বিট্টু ভাই চা দেব? তীব্র বিড়িতে টান বসিয়ে জানালো, হুম। সেই সময় প্রচণ্ড গতিতে একটা বাইক পাশ কাটানো ওদের। আরোহী ঝড়ের গতিতে হাওয়া হলো সামনে দিয়ে। চৈত্র মাসে রাস্তার ধুলো সব উড়ে উঠল বায়ুতে। ওদের গান শেষ, তটস্থ ভঙ্গিতে চাইল। তীব্র ভ্রু গোছালো, টং থেকে স্বল্প মাথা বের করলো আগন্তুককে দেখতে। সাফিনের দিক চেয়ে বলল, কে ছিল? সে মাথা নাড়ল, চিনি না, দাঁড়া দেখছি। সাফিন মুহূর্তেই তার বাইক ছোটালো, সাথে চলো আরও কজন। তীব্রর হাতে তক্তকে চায়ের কাপ। এই কাপে করিম শাহ কাউকে চা দেন না, শুধুমাত্র তীব্রর জন্য বরাদ্দতা। উষ্ণ চায়ে পোড়া খাওয়া ঠোঁট ভেজানোর মধ্যেই লোকটিকে বগল দাবা করে হাজির হলো ওরা। ভদ্রলোকের চেহারায় আতঙ্ক, বিচলিত চোখ মুখ। কি করেছেন বুঝতে পারছেন না। এতগুলো তাগড়া যুবকের কবলে পড়ে ঘামছেন খুব। সাফিনের মুঠোয় তার বিন্যস্ত শার্টের কলার। ওকে ছিটকে রাখার মতো তীব্রর সামনে দাঁড় করালো সে। বলল, এই দেখ এই বেটা। তীব্র ঘাড় ফেরালো, দেখলো একবার, কিছু বলল না। মিরাজ গিয়ে দাঁড়ালো সামনে। কি মামা, কই যাচ্ছিলে এত সেজে গুজে? লোকটি ভীত, মনে হচ্ছে ছেলেগুলো সুবিধের না। আর 10-12 জনের সঙ্গে লড়াইয়ের সাহস তো তার একেবারেই নেই। নরম গলে জানালো, ও অফিসে? খুব তাড়া ছিল বুঝি? জি, মানে দেরি হয়ে গিয়েছিল। মুশফিক ভ্রু চায়,
এই এলাকায় থাকিস? আগে তো দেখিনি। জি, আসলে আমার শ্বশুর বাড়ি এখনো নতুন বিয়ে হয়েছে তো। সবাই সমস্বরে টেনে টেনে বলল। ইউ নতুন জামাই? মিরাজ ভদ্রলোকের চিবুক ডানে বামে ঘুরিয়ে বলল। ওলে ওলে, আমাদের পাড়ায় নতুন জামাই? তার জামাই বিট্টু মাস্তানকে চেনো? লোকটি বিভ্রান্ত হয়ে মাথা নাড়ালেন ও শুধালো। নাম শুনেছ? জি জি। দেখোনি তাই তো? আচ্ছা দেখাচ্ছি, ওই দেখো। তীব্রর দিকে আঙুল তাক করলো মুশফিক। লোকটি অনুসরণ করলেন ইশারা। চায়ের কাপে নিপুণ মনোযোগী তীব্রকে দেখলেন গ্রাসিত লোচনে। শাফিন বলল, দেখেছিস? জি। সালাম দেবে কে? তোর বাপ? লোকটি তৎপর ভয়ে ভয়ে আওড়ালো। আসসালামু আলাইকুম। মিরাজ তুষ্ট গলায় বলল, গুড। উনি ছোট ছোট কণ্ঠে শুধালেন। আমি যাব এখন। মুশফিক চোখ পাকায়। যেতে বলেছি তোকে। জি না। শাফিন বলল, শোন, যেখানে বিট্টু থাকে লোকজন সেখানে চোখ তুলে হাঁটে না, উঠতে বসতে সালাম টোকে, আর তুই সেখানে জোরে বাইক চালিয়ে যাওয়ার সাহস করেছিস। এটা অন্যায় হয়ে গেল। লোকটিকে চুপ দেখে ধমকে উঠল। হলো না অন্যায়? তিনি শশব্যস্ত আওড়ালেন। জি জি হলো। মিরাজ বলল, অন্যায় যখন করেছে ভাইয়া, একটা শাস্তি পাবেন তাহলে। আশঙ্কায় মুখ চুপসে গেল ওনার। ধরে নিলেন এতগুলো ছেলের উদম কেলানি খাবেন এবার। মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেললেন, আজ বেঁচে গেলে আর জীবনে ফুল স্পিডে বাইক চালাবেন না। মুশফিক সূত্রে দিয়ে বলল, শাস্তি কেন বলছিস? ও হলো এই এলাকার নতুন জামাই, ওকে তো আমরা আপ্যায়ন করব। কি করব? সবাই একসাথে চেঁচালো, আপ্যায়ন। তারপর তীব্রর দিকে চেয়ে বলল, বিট্টু, এই নতুন জামাইকে কি আপ্যায়ন করা যায় বলতো? বাকিটা ভেঙে দিই। লোকটার ত্রাসিত নয়ন আটকে উঠল। বাইকখানা তার ভারী শখের, শ্বশুরের থেকে হাতিয়ে নেওয়া উপহার। ভেঙে দিলে কষ্টে নিজেই ভেঙে যাবেন। তীব্র এতক্ষণ চুপ ছিল। কাপের আদা মেশানো চা সবটা খালি করে উঠে দাঁড়ালো। ঘাট ঢলতে ঢলতে এসে দাঁড়ালো মুখোমুখি। তীক্ষ্ণ দৃষ্টিতে একবার পা থেকে মাথা অবধি দেখল লোকটি। বিলাতি নয়ন জোড়ায় অতুষ্ণ চাউনি দেখে ঘাবড়ে গেলেন তিনি। বিট্টু মাস্তান নামটা তার পরিচিত। তিনি এই এলাকার নন, তবে শুনেছেন। কিন্তু চোখে দেখলেন এই প্রথম। এমন চমৎকার চেহারার একটা ছেলে যে এত ভয়ানক মাস্তান হতে পারে, প্রথম দেখলে কেউ বিশ্বাস করবে? আচ্ছা, কার মুখ দেখে তিনি বেরিয়েছিলেন আজ? কি কুক্ষণে বাইকের স্পিড বাড়িয়েছিলেন? এখন এদের খপ্পর থেকে মুক্ত হবেন কিভাবে? নিচু গলায় অনুনয় করলেন, ভাই আর হবে না, এবার মতো মাফ করে দিন। তীব্র পা ফাঁক করে পেছনে দুই হাত বেঁধে দাঁড়ালো। তুষার কণ্ঠে হুকুম ছুড়ল, প্যান্ট খোলো। লোকটি ভোরকে বলল, জি। শাফিক তেতে বলল, জি এই চাই সব পরে, বিট্টু প্যান্ট খুলতে বলেছে, প্যান্ট খোল শালা। লোকটি পাথর বনে রইল। অসহায় চোখে দেখলো চারপাশ, কত লোক ফিরেছে। এখন এই ভরা রাস্তায় পেন্ট খুলতে হবে, তাও শ্বশুর বাড়ির এলাকায়। মিরাজ অধৈর্য হয়ে উঠল। বয়রার বাচ্চা, কানে শুনিস না? খোল প্যান্ট। লোকটি নিহতের ন্যায় চাইল। আজকে আর নিস্তার নেই, সম্মানের হরণ এখানেই লেখা। মন্থর বেগে প্যান্ট ছাড়িয়ে প্যান্ট খুলতেই তীব্রর পরের হুকুম, শার্ট খোলো এবার। নিঃসহায় ন্যায় শার্ট আর টাই খুলে প্যান্টের পাশে রাখলেন লোকটি। পরনে স্যান্ডো গেঞ্জি আর হাঁটুর 1 ইঞ্চি ওপরে একটা ছোট প্যান্ট ব্যতীত কিচ্ছু নেই এখন। সবাই হু হা করে হেসে উঠতেই লজ্জায় মস্ত ঝোঁকালেন তিনি। তীব্র টাই হাতে তোলে, স্যান্ডো গেঞ্জির ওপর দিয়ে ঝুলিয়ে দেয় ওনার গলাতে। সরে এসে ডাকে, শাফিন। তার ব্যস্ত জবাব, বল দোস্ত। ওকে নিজ দায়িত্বে এলাকাটা ঘুরিয়ে দেখা। লোকটি চোখ তুলল না, লজ্জায় মাটিতে মিশে যাচ্ছেন উপহাসের শিকার হয়ে। শাফিন কাঁধ পেঁচিয়ে বলল, চলেন দুলা ভাই। তীব্র চোখ হাসছে, অথচ চিবুক সুদৃঢ়। এসে আগের জায়গায় বসল। করিম শাহ সবটা নিশ্চুপে দেখলেন। আলগোছে হতাশার দীর্ঘশ্বাস ফেললেন। মিরাজ আনন্দ চিত্তে বলল, একদম ঠিক হয়েছে। শালা সাহস কি আমাদের সামনে থেকে জোরে বাইক চালায়? তীব্র হা করতে নাই কিছু বলতে। পূর্বেই কানে আসে একটি ছোট উৎফুল্ল কণ্ঠ,
আপনিই বিট্টু মাস্টার? ঘাড় বাঁকিয়ে চাইল সে। উত্তর দেওয়ার ঠোঁট দুটো থামলো। সবাই তাকালো একযোগে। খুঁজে পেল একটি বাচ্চা মুখ। কোকড়া চুলের স্বাস্থ্যবান রাহাত দাঁড়িয়ে, পরনে স্কুলের ইউনিফর্ম, পিঠে ব্যাগ, গলায় ঝুলছে পানির বোতল। হাঁপাচ্ছে সে। ছুটে এসেছে স্পষ্ট। এতক্ষণের কাণ্ড কারখানা সবটা দেখেছেও। গোলগাল মুখে রাজ্যের বিস্ময়। পুরোটা ঠিকরে দিচ্ছে তীব্রের দিক। তীব্রের কপালে ভাঁজ পড়ল। একবার চাইল বন্ধুদের দিক, ফিরে শুধালো,